প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি আনোয়ার খান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার মোহাম্মদ এখলাসুর রহমান, এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু ইউসুফ ফকিরও আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন জার্মানি থেকে ডাক্তার জুবাইদা রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য। আপনাকে ধন্যবাদ। স্যার, প্রথমেই শুরু করব অনুষ্ঠানের শুরুতে। আমরা জেনেছি স্যার যে আপনাদের হাসপাতাল খুব শীঘ্রই করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য এগিয়ে আসবেন। বলবো স্যার, কবে, কখন, কিভাবে এই কার্যক্রম আপনারা শুরু করবেন? আপনি একটি প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনা করেছেন। আসলে মিডিয়ার কল্যাণে অনেকে জেনে গেছে যে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ একটা ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসেবে কার্যক্রম শিগগিরই শুরু করবে। আমাদের হাসপাতালে আমরা কোভিড এবং নন কোভিড দুই ধরনের রোগীর ব্যবস্থা আমরা রেখেছি, দুই ধরনের চিকিৎসাই হবে। তো যেহেতু কোভিড রোগীদের চিকিৎসার জন্যে স্পেশাল ব্যবস্থাপনা দরকার, আমরা সেভাবে ব্যবস্থাপনা নিচ্ছি। আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কস এখন চলতেছে পূর্ণ উদ্যমে। আমাদের ওয়ার্ড তৈরি হচ্ছে, আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে, এবং আমাদের আইসিইউ তৈরি হচ্ছে, এবং ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস, এক্স-রে, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ব্লাড পরীক্ষা, ইসিজি কিংবা সিটি স্ক্যান, এগুলো সবগুলো এখন তৈরি হচ্ছে। এই ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক তৈরি হচ্ছে। আমরা ম্যান পাওয়ার ডেভেলপ করছি, তাদেরকে পিপি কীভাবে ডোফিং করতে হয় শেখাচ্ছি, এবং রোগী আসলে কীভাবে তাদেরকে চিকিৎসা করতে হয় সেগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে। ন্যাশনাল গাইডলাইন তাদেরকে নিয়ে তাদেরকে চিকিৎসার পদ্ধতি শেখানো হচ্ছে। যখনই ধরেন একটা কোভিড পেশেন্ট আসে, তখন তাদেরকে 6 ধরনের সিনড্রোম আমরা এদেরকে আইসোলেট করা শেখাচ্ছি। যখন আসে তাদের প্রথমে 81% রোগীরই আইএলআই হয়, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হয়, সর্দি কাশি জ্বর ইত্যাদি থাকে। এরপরে কিছু লোক আছে নিউমোনিয়া থাকে, কিছু পেশেন্ট আসে তাদেরকে সিভিয়ার নিউমোনিয়া অথবা সেপসিস নিয়ে আসে, কিছু লোক আসে এআরডিএস নিয়ে আসে, সেপটিক শক নিয়ে আসে। তাহলে একে কীভাবে এদেরকে আইডেন্টিফাই করতে হবে এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে, এবং কীভাবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করবে। ফর এক্সাম্পল বলি, আইএলআই অথবা নিউমোনিয়া যদি নিয়ে আসে, অনেক ক্ষেত্রে তাদেরকে বাসায় রেখেও চিকিৎসা করা যায়। যাদেরকে নিউমোনিয়া অথবা সেপসিস নিয়ে আসবে, ওরা সরাসরি হাসপাতালে ভর্তি করতে হবে এবং এসডিওতে তাদের স্থানান্তর করবে। যাদেরকে এআরডিএস হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এক্সরে করে দেখা যাবে একদম গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, এবং তাদেরকে বা সেপটিক শক যদি হয়, অজ্ঞান, কিডনি ফেলিওর মনে হচ্ছে বা এই সেপটিক শক যদি হয়, তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা করবে। এই ট্রেনিংগুলো এখন তাদেরকে দেওয়া হচ্ছে, এবং ট্রেনিং ইনশাআল্লাহ শেষ হয়ে গেলে প্রশিক্ষণ হওয়ার পরে আপনারা আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রশিক্ষিত করছেন, তারপরে যেন তারা প্রস্তুত হওয়ার পরেই দেন আপনারা শুরু করবেন। আমরা আবারও আপনার কাছে আসবো এবং কবে নাগাদ শুরু করবেন এবং সামনের দিনগুলোতে আপনাদের স্টেপ কী হবে। কিন্তু এখন আমরা যুক্ত হব অনলাইনে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু ইউসুফ ফকির। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রশ্ন থাকবে যে আমরা জেনেছি যে এরই মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য ঢাকায় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামনের দিনে আরও অনেক হাসপাতালে আপনারা চিকিৎসা দেবেন। এখন ভিআইপি রোগীদের চিকিৎসার জন্য কোনো হাসপাতালের ব্যবস্থা করেছেন কিনা, বা এরকম একটি খবরও এসেছে ভিআইপিদের জন্য আলাদা একটি হাসপাতাল করা হবে, এই বিষয় নিয়ে কিছু বলবেন? স্যার, আপনার কাছে আসবো। আমাদের অনলাইনে একটু সমস্যা হয়েছে কানেকশন পেতে। আমরা এরই মধ্যে জানলাম যে আপনারা প্রশিক্ষিত করছেন করোনা আক্রান্ত ব্যক্তিরা আসলে কিভাবে চিকিৎসা সেবা দেবেন। তো কত তারিখ থেকে আসলে এই চিকিৎসা সেবা শুরু হবে? জি, আমরা অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, পাশাপাশি ডাক্তারদের আমরা ট্রেনিং দিচ্ছি, প্রশিক্ষিত করছি, যাতে করে তারা নিজেরাই স্বাধীনভাবে চিকিৎসা দিতে পারে। তারপরে তাদের সঙ্গে আমাদের কনসালটেন্ট থাকবে, তাদেরকে সবসময় সুপারভাইজ করবে। তো আমরা যেভাবে আমাদের কার্যক্রমে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে আমরা আশা করছি হয়তো কয়েকদিনের মধ্যেই 27 তারিখের মধ্যে আমাদের একটা প্ল্যান আছে যেখানে আমাদের কাজকর্ম শুরু করার। স্যার,
কত বেডের সংখ্যা হবে এই করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য? আলাদা কোনো ভবন করা হবে কিনা, এবং যে জনশক্তি, যে জনবল প্রয়োগ করা হবে তা পর্যাপ্ত হবে কিনা? আমাদের আলাদা ভবনই হবে। আমরা বলছি আপনাকে যে আমার করোনা ভাইরাস দিয়ে যে রোগটা হয়, WHO এটাকে COVID-19 বলেছে। তো এই কোভিড একটা হাসপাতালে, ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা হবে। তার থেকে দূরে যারা কোভিডে আক্রান্ত হবে না তাদেরকেও চিকিৎসা পদ্ধতি চালু থাকবে। তো সেই জন্যে যাদের কোভিড হবে তাদেরকে যে আমরা আপাতত 200 বেড তাদের জন্য রেডি করা আছে, পর্যায়ক্রমে এটা বাড়ানো হবে। এবং আমাদের লোকবল, কয়েক প্রকারের লোকবল লাগবে। মেডিকেল অফিসার লাগবে, কনসালটেন্ট লাগবে, আমাদের নার্সেস লাগবে, আমাদের ওয়ার্ড বয় আয়া লাগবে, তারপর আমাদের ক্লিনার লাগবে। তাদেরকে সবাইকে পর্যায়ক্রমে ট্রেন আপ করা হচ্ছে যাতে তারা একটা সুন্দর সিস্টেমের মধ্যে কাজ করতে পারে। সিস্টেমটা হবে এরকম যে আমাদের এখানে ডিউটি আমরা 12 আওয়ারলি করে দেব, এবং ওরা 10 দিন একটা গ্রুপ এসে কাজ করবে। 10 দিন এখানে থাকবে, 10 দিন পরে ওরা তখন একটা হোটেলে চলে যাবে, বাসায় যেতে পারবে না, সেখানে 14 দিন থাকবে। এবং 14 দিন থাকবে, এর মধ্যে তাদের পরীক্ষা হবে। পরীক্ষা যদি নেগেটিভ হয় তারা 6 দিনই হোটেলে অবস্থান করতে পারবে, অথবা ওরা বাসায় যেতে পারবে 6 দিন। তাহলে 10 দিন, 14 দিন, 24 দিন, 6 দিন হোটেলে থাকবে অথবা বাসায় থাকবে। এরপর আবার এই গ্রুপটা আবার কাজে আসবে। এটা তাদের সেফটির জন্যে, সর্বোচ্চ সেফটির ব্যাপারে আমরা সিকিউরিটি এবং সেফটি সর্বোচ্চভাবে যাতে ওরা এটা ব্যবহার করতে পারে এবং সেভাবে কাজ করতে পারে, যাতে কাজ করতে যেয়ে তারা আবার আক্রান্ত না হয়, সেই ব্যাপারে আমাদের সবসময় খেয়াল, আমাদের সজাগ দৃষ্টি থাকবে। চিকিৎসার পাশাপাশি এই রোগে করোনা আক্রান্ত ব্যক্তিদের পরীক্ষার কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা? চিকিৎসার পাশাপাশি আমরা পরীক্ষা করব, যেগুলো আপনার স্যার আমরা এখনই আবারও আপনার কাছে এই প্রশ্নের উত্তর নেব। আমাদের অনলাইনে এখন যুক্ত হবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু ইউসুফ ফকির। আপনাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। স্যার প্রথমে আপনার কাছে প্রশ্ন থাকবে, আমরা জেনেছি যে এরই মধ্যে ঢাকায় কয়েকটি হাসপাতালে করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু একটি বিশেষ হাসপাতাল তৈরি করা হচ্ছে আমরা জেনেছি যে ভিআইপি রোগীদের চিকিৎসা করার জন্য। এই বিষয় নিয়ে স্যার আমাদের যদি কিছু বলতেন। আসলে বিষয়টি এখনও নীতিগতভাবে ওরকম সিদ্ধান্ত হয়নি। আমরা কিছু হাসপাতাল অলরেডি আছে, আর কিছু হাসপাতাল আমরা রেডি করতেছি। এখন রুগীর সংখ্যা কীভাবে বৃদ্ধি পাবে, এবং রুগীর সংখ্যা যদি অনেক বেড়ে যায় তাহলে আমাদের সমস্ত সরকারি হাসপাতালকে আমাদের করোনা করতে হবে। এবং পাশাপাশি আমরা কিছু প্রাইভেট মেডিকেল কলেজের সাথেও আমরা কথা বলছি যে প্রয়োজন আমরা সেই হসপিটালগুলোও আমাদের এই স্বাস্থ্য সেবার সাথে সংযুক্ত করব। বিশেষ হাসপাতালকে আমরা জেনেছি যে আপনারা প্রস্তুত করছেন, কোনো চিকিৎসক যদি কোনো কারণে আক্রান্ত হয়, পাশাপাশি সরকারি উঁচু মহলের নীতি নির্ধারকরা যদি আক্রান্ত হয় বা আরও কেউ যদি আক্রান্ত হয়, তাদের জন্য বিশেষ একটি হাসপাতালের কথা আমরা শুনেছি। এই বিষয় নিয়ে যদি স্যার কিছু বলতেন। আসলে এই বিষয়টি নীতিগতভাবে এখনও তো এটা তো একার ব্যাপার না। এখানে আরও নীতি নির্ধারক যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে হয়তো সেটা সিদ্ধান্ত তারা সকলে যেইভাবে নেয় ওইভাবেই হবে। তবে অ্যাকচুয়ালি ওরকম ভিআইপি কারোর জন্য না, চিকিৎসাটা রুগীদের সাথেই দেওয়া হবে। স্যার আরেকটি বিষয় প্রশ্ন রাখবো যে আপনি ঢাকায় এখন আমরা লক্ষ্য করছি যে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা কিন্তু বাড়ছে। তো যে পরিমাণে রোগীর সংখ্যা বাড়ছে সে অনুযায়ী হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা এবং জনবল তা পর্যাপ্ত কিনা আপনি মনে করেন? আমি মনে করি আল্লাহর রহমতে যথেষ্ট আমাদের লোকজন আছে। যেমন আপনি লক্ষ্য করেছেন ঢাকা মেডিকেল ইউনিট 2 যেটা কি মেডিসিনের বিল্ডিং সেটি, এবং আমাদের যে বার্নের যে ইউনিটটি আছে সেটি অলরেডি নেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে আপনার কমলাপুর হাসপাতাল, পুলিশ হাসপাতাল, মহানগর হাসপাতাল এগুলো তো নেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় ঢাকা মেডিকেল পুরাটাই নেওয়া হবে। তারপরেও যদি প্রয়োজন হয় আমরা সোয়াদি আরও অনেক মেডিকেল কলেজে আমরা ইনভলভ করে ফেলব, যদি সেটা রুগীর সংখ্যা। আজকে পর্যন্ত
যেইভাবে রুগী বাড়তেছে আমার মনে হয় যে হয়তোবা অতটুকু লাগবে না। স্যার, ঢাকা ছাড়াও আমরা লক্ষ্য করেছি নারায়ণগঞ্জ, গাজীপুরেও কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তো ঢাকার আশেপাশে যে সমস্ত জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে সেখানে শুধু পর্যাপ্ত ঢাকা না, সকল এটা ধরনের আমাদের জি পর্যাপ্ত সকল ধরনের সুযোগ সুবিধা কি পৌঁছচ্ছে কিনা, যদি এই বিষয় নিয়ে স্যার বলতেন। না, সুযোগ সুবিধা দেখেন, এটা একটি জিনিস তো বুঝতে হবে, এটা আমাদের একটা গরিব দেশ। আমি যদি এখন আমেরিকার মতো সুযোগ সুবিধা চাই, এটা আমাদের পক্ষে কোনোদিনই দেওয়া সম্ভব না, বা আমাদের ওই পরিমাণ ভেন্টিলেশন মেশিন বা ম্যান পাওয়ার বা পাশাপাশি অন্য যে সুযোগ সুবিধাগুলো ওরকম নাই। কিন্তু এটা তো সত্য যে আমাদের প্রতিটা জেলায় একটি করে সদর হাসপাতাল আছে, এবং সেটার ক্যাপাসিটি কিন্তু কোথাও 250, কোথাও 100 এরকম আছে। আমরা সেই হাসপাতালগুলোকে অলরেডি ইতিমধ্যেই আমরা কোভিড হিসাবে আমরা কাজ করে যাচ্ছি, এবং যে কোনো সময় ওই হাসপাতালগুলোতে ভর্তি দেওয়া যাবে, এবং ওখানে যদি আমরা ভর্তি দিতে পারি নিঃসন্দেহে ঢাকায় আমাদের এই লোকটা কমে যাবে। স্যার, একটি শেষ প্রশ্ন করব আপনার কাছে। আমরা জানি যে এরই মধ্যে অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং তাদের জন্য আসলে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিনা? আসলে বিশেষ ব্যবস্থা না, ব্যাপারটি হচ্ছে যেহেতু যারা যারা ফ্রন্ট লাইনার সোলজার, আসলে এদের এফেক্টেড হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে। এবং সত্যি কথা বলতে এখানে সাংবাদিক, পুলিশ, আর্মি যারা কাজ করতেছে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করে, এবং তাদের ব্যাপারটা আমরা অবশ্যই সফটলি দেখব যে তাদের ম্যাক্সিমাম কীভাবে বেনিফিট, চিকিৎসা, সব কিছু ক্ষেত্রে। আর এটি তো আপনি ভালো করেই জানেন যে 80% রুগীরই কিন্তু কোনো কিছুই করা লাগে না, হোম কোয়ারেন্টাইন থাকলেই হয়। আর 20% রুগী যে আছে তার মধ্যে 15% রুগীকে আমরা সিভিয়ারলি ইনফেক্টেড বলি, আর 5% রুগীকে আমরা ক্রিটিক্যাল বলি, যেগুলো আমাদের অক্সিজেন অথবা আইসিইউ সাপোর্ট লাগে। আমরা অবশ্যই আমাদের চিকিৎসক ভাইদের পাশে থাকব, কারণ তারা যদি সুস্থ না থাকে তাহলে সমগ্র জাতিকে তারা চিকিৎসাটা কীভাবে দিবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য। আমরা শুনছিলাম অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, যেটা বলছিলেন যে একই সাথে সারা দেশেও ব্যবস্থা করা হচ্ছে এবং আপনাদের সেক্টর থেকেও আপনারা ব্যবস্থা গ্রহণ করেছেন। তো যে আলোচনায় আমরা ছিলাম তা হলো যে আপনি বললেন যে এরই মধ্যে চিকিৎসকদের প্রশিক্ষিত করা হয়েছে, পাশাপাশি পরীক্ষার ব্যবস্থা করা হবে কিনা এবং কি চিকিৎসা দেবেন করোনা আক্রান্তদের জন্য, এটা নিয়ে যদি বলতেন। পরীক্ষার কথাটা বলার আগে আমাদের মাননীয় অতিরিক্ত মহাপরিচালক মহোদয় যেটা বলছেন, আমি একটু যোগ করতে চাই যে চীন থেকে আমাদের যে অভিজ্ঞতা আসছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কোভিড-19 রোগ হয়। কোভিড-19 রোগের আবার কয়েকটা পর্যায় আছে। প্রথমে একটা 80%, 81% রোগীদেরই আইএলআই হয়, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, সর্দি কাশি, জ্বর এই থাকে, এবং 80% রোগীর মধ্যে প্রায় সবাই ভালো হয়ে যায়, মর্টালিটি 1%। এরপরে কিছু রোগ হয় সিভিয়ার নিউমোনিয়া অথবা সিভিয়ার ডিজিজ, সিভিয়ার নিউমোনিয়া অথবা আপনার সেপসিস। এদের মধ্যে ভালো করে চিকিৎসা দিলে মর্টালিটি হয় 8%, চায়নার অভিজ্ঞতা বলছে। এরপর কিছু রোগ হয় সেপটিক শক অথবা ARDS, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই দুটো হলো মারাত্মক ক্রিটিক্যাল রোগ। এই যদি হয় ভালো চিকিৎসা দিলেও ইমপ্রুভ করা যায়। এদের চায়না অভিজ্ঞতা বলে যে 30% মর্টালিটি হয়। তো সেই জন্যে ম্যাক্সিমাম মেজরিটি 81%ই মোটামুটি সামান্য চিকিৎসায় ভালো হয়ে যায়। সেই জন্য খুব একটা ভয়ের কারণ থাকে না। তো এটার যোগসূত্র ধরে আপনাকে আমি বলছি, আমাদের এখানে করোনা আক্রান্ত সন্দেহ করলে আমরা RT-PCR পরীক্ষা করি। যদি পজিটিভ হয় তাহলে আমরা এক ধরনের চিকিৎসা, নেগেটিভ হলে আমরা নন করোনা হাসপাতালে পাঠিয়ে দেই। আর যদি পজিটিভ হয় তো আমরা ক্যাটাগরাইজ করি, তার কি আইএলআই আছে, নাকি নিউমোনিয়া আছে, নাকি ARDS আছে, নাকি সেপটিস আছে, নাকি সেপটিক শক আছে, এই ক্যাটাগরিতে ভাগ করি। এক্সরে করলে বোঝা যায় তার নিউমোনিয়া আছে কি নাই। নিউমোনিয়া থাকলেই তাকে আমরা হাসপাতালে SDOতে নিয়ে চিকিৎসা করি। এরপরে দেখা যায় আরেকটা এক্সরে বা সিটি স্ক্যান করলে দেখা যায় যে গ্রাউন্ড গ্লাস অপারেশন, আমরা বলি GGO বলি, গ্রাউন্ড গ্লাস অপাসিটি যদি থাকে তাহলে এটা ARDS, মারাত্মক রোগ, রেসপিরেটরি ফেইলিউর হতে পারে, তাকে ICUতে পাঠিয়ে দেওয়া হয়।
যদি তার সেপসিস থেকে মাইল্ডলি অর্গান ফেলিওর, কনফিউজড, আনকনশাস, তার রেসপিরেটরি ডিস্ট্রেস ইত্যাদি সমস্যা যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা আইসিইউতে পাঠিয়ে চিকিৎসা করি। আইসিইউ, এসডিইউ হাসপাতাল এগুলো অপটিমাইজ করা আছে, কোন রোগ হলে কী ধরনের চিকিৎসা দিতে হবে সব ঠিক করা আছে। আমাদের ডাক্তারদের আমরা সেই ধরনের আমরা ট্রেনিং দিয়ে থাকি। তার মানে পরীক্ষা হলো আরটিপিসিআর, এরপরে তার ক্যাটাগরি করার জন্য আরও কিছু পরীক্ষার দরকার হয়। ব্লাড টেস্ট করতে হয়, এক্সরে করতে হয় এবং সিটি স্ক্যান করতে হয়। এগুলো করে আমরা রোগ ধরে, রোগ শনাক্ত করে তারপরে তাকে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। তো স্যার, আপনাদের এখানে যে বিষয়টা বলছিলাম যে আমরা জানি যে চিকিৎসা তো শুরু করছেনই, পরীক্ষা করারও কোনো ব্যবস্থা করবেন কিনা? আমাদের তো পরীক্ষার যে ব্যবস্থাগুলো বললাম, ব্লাড টেস্ট করার ব্যবস্থা আছে, এক্সরের ব্যবস্থা আছে, আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা আছে, ইসিজি ব্যবস্থা আছে, সিটি স্ক্যানের করোনা ব্যবস্থা আছে। আক্রান্তদের ক্ষেত্রে শুধু করোনার যে স্পেসিফিক টেস্ট আরটিপিসিআর, এটা গভর্নমেন্ট আমাদের এখনও মেশিন দিতে পারে নাই, হয়তো ভবিষ্যতে আমাদের দিবে। আমরা এটা নিকটস্থ যেখানে কাছাকাছি হয়, বিএসএমএমইউ অথবা শিশু হাসপাতাল, সেখানে আমরা পরীক্ষাটা করাই নেওয়ার ব্যবস্থা করি। তো আমাদের এখানে স্যাম্পল কালেকশনের ট্রেনিং আছে আমাদের যারা এখানে কাজ করে তাদের। তো ওই পরীক্ষাটা আমরা এখন আমাদের এখানে করছি না, হয়তো ভবিষ্যতে আমাদেরকে মেশিন দিবেন বলছেন, তখন আমরা এখানে শুরু করব। পাশাপাশি স্যার, আপনারা কোন ধরনের চিকিৎসা পদ্ধতি শুরু করবেন? কারণ আমরা জেনেছি যে বাংলাদেশে এরই মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের শরীরে মেডিসিন প্রয়োগ করা হচ্ছে এবং পৃথিবীর অন্যান্য দেশেও অনেক ধরনের মেডিসিন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা পদ্ধতি দিয়ে কার্যক্রম শুরু আপনি করবেন? কিছুদিন আগে দেখেছেন যে ডব্লিউএইচওর যে ডিজি টেড্রোস, উনি বলেছেন যে আসলে চিকিৎসা মূলত সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ। সিমটোমেটিক জ্বর হলো জ্বরের চিকিৎসা, সাপোর্টিভ মানে হলো অর্গান এফেক্টেড অর্গানকে যাতে সাপোর্ট দেওয়া যায় সেই ধরনের সাপোর্টিভ ট্রিটমেন্ট। স্পেসিফিক কিছু কিছু চিকিৎসা নিয়ে অনেক ধরনের ট্রায়াল বিভিন্ন দেশে চলছে, যেগুলো মোটামুটি ভালো রেজাল্ট করতেছে। সেটা হচ্ছে আমরা অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ আছে কিছু, সেটাকে আমরা বলি যে ফেভিপিরাভির, অভিগান নামে যেটা জাপানে চিকিৎসা করা হয়েছে, ফেভিপিরাভির অথবা আপনার রেমডিসিভিরও চিকিৎসা করা হয়েছে, অথবা কোথাও কোথাও আপনার আলফা ইন্টারফেরন ইনহেলার দেওয়া হয়েছে, কোথাও কোথাও রিভাভাইরিন দেওয়া হয়েছে, কোথাও কোথাও আপনার কনভালেসেন্ট প্লাজমা দিয়ে চিকিৎসা করা হয়েছে, কোথাও কোথাও আপনার ইমিউনোগ্লোবুলিন দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং ফল কোথাও কোথাও ভালো পাওয়া গেছে। কিন্তু এগুলোর পুরোপুরি রেজাল্ট আসতে সময় লাগবে। এই জন্য ডব্লিউএইচও বলছে এগুলো কোনোটাকে এখন রুটিন ইউজের মধ্যে নেওয়া যাবে না আনটিল আনলেস আমরা এদের সেফটি এফিকাসি সম্পর্কে পুরোপুরি অবগত না হব। তো একটা ড্রাগ নিয়ে খুব কথা হচ্ছে, সেটা হলো হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন। হাইড্রোক্সিক্লোরোকুইন কোনো প্রায় 100টা স্টাডি হয়েছে এর মধ্যে। কোনো স্টাডিতে দেখা গেছে যে হাইড্রোক্সিক্লোরোকুইন ইজ এফিকেশিয়াস, ভালো। কোনো স্টাডিতে দেখা গেছে যে এটার অনেক সাইড ইফেক্টস হয়। যেরকম যে স্টাডিগুলো চায়নাতে, যে বড় স্টাডিটা হলো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলি আমরা, চায়না স্টাডিতে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে দেখা গেছে এক গ্রুপে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছে, অন্য গ্রুপকে প্লেসিবো দেওয়া হয়েছে। ইন দি ফলো আপ কেস করে দেখা গেছে যে আসলে যাদেরকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছিল এদের এবং যাদেরকে প্লেসিবো দেওয়া হয়েছিল রেজাল্ট ইজ সেম, আউটকাম ইজ সেম। কিন্তু যাদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছিল তাদের বেশ কয়েকটা সাইড ইফেক্ট দেখা যায়, বেশ করে হেপাটাইটিস। তো সেই জন্যে ওই স্টাডিতে এটা খুব একটা ভালো ড্রাগ এটা প্রমাণিত হয় নাই। সেই জন্য এগুলো নিয়ে আরও অনেক স্টাডির প্রয়োজন আছে। কিছুদিন আগে আপনি দেখেছেন যে এফডিএর সঙ্গে আপনার একটা কোম্পানি ওরা হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে একটা স্টাডি করার জন্য, বড় স্টাডি করার জন্য আবার এদের অ্যাপ্রুভাল পেয়েছে। মানে এগুলো অনগোয়িং স্টাডি। এই স্টাডিগুলো যখন রেজাল্ট আসবে তখন আমরা বলতে পারবো যে কোনটা আমাদের রোগীদের জন্য পারফেক্ট হবে, যে কোনটা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে। আমরা এই বিষয় নিয়ে স্যার আবারও কথা বলবো। এখন আমাদের সাথে যোগ দিবেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. আতিকুল ইসলাম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওই তো ওগুলো আমরা আচ্ছা, আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করব, এস.এম. তরিকুল ইসলাম, আমরা জানি যে নারায়ণগঞ্জের পরে নারায়ণগঞ্জ এবং গাজীপুরে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। তো গাজীপুর জেলায় আসলে এই করোনা আক্রান্ত ব্যক্তিদের বেড়ে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন?
হ্যাঁ হ্যাঁ, এস এম তরিকুল ইসলাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু একটু যে এমটি এস এম তরিকুল ইসলাম, আচ্ছা আমার মনে হয় যে হ্যাঁ, একটু আপনার কাছে স্যার, আপনার কাছে আমি আবারও আসবো। আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা এখনো সংযোগ করতে পারিনি। স্যার, বলবো যে আপনি যে কথাটি বললেন যে আসলে কোন ধরনের ড্রাগ একটি মানুষের দেহের জন্য পারফেক্ট হবে, সেটি পরিকল্পনা নিয়ে আপনারা করোনা আক্রান্ত ব্যক্তিদের ট্রিটমেন্ট শুরু করবেন। তো 27 তারিখ থেকে যদি কার্যক্রম শুরু হয়, যদি আপনাদের হাসপাতালে রোগী আসা শুরু করে, সেক্ষেত্রে তাদের শরীরে আসলে কী ধরনের ড্রাগ প্রয়োগ করবেন, তখনই তাহলে সেই সিদ্ধান্ত কি আপনারা গ্রহণ করবেন? জি, সে গ্রহণ করব না। স্যার, আমরা আবারও আসবো, আমরা আবারও কানেকশন পেয়ে গেছি। এস এম তরিকুল ইসলাম, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা ঢাকার পরে নারায়ণগঞ্জ এবং গাজীপুরে করোনা আক্রান্ত সংখ্যা কিন্তু অনেক বেশি বৃদ্ধি হয়েছে বলে আমরা অলরেডি লক্ষ্য করেছি। তা আপনার কাছে কি মনে হয় যে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা গাজীপুরে এত বেশি বেড়ে যাওয়ার কারণ কি? গাজীপুরে বেড়ে যাওয়ার প্রথম কারণ ছিল একেবারে আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হলো গাজীপুরের কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলাটি নারায়ণগঞ্জের সাথে একেবারেই সংযুক্ত। ওখান থেকে লোক বেশি আসার ফলেই কিন্তু আমরা আক্রান্তটা প্রথম হয়েছি, এবং ওই দুটি উপজেলাতেই আমাদের আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত অনেক বেশি। এইদিকে আমাদের কালিয়াকৈর এবং শ্রীপুর, ওইদিকে কিন্তু আক্রান্তের সংখ্যা এইভাবে নেই, যেখান থেকে নারায়ণগঞ্জের মানুষগুলো এসেছে ওই জায়গায় আসেনি। এইগুলাতে বেশি আসার কারণে আক্রান্তের সংখ্যাটা আমাদের অনেক বেশি। আর এরপরে যেটি হয়েছে, যেহেতু এখানে আপনারা জানেন যে 35টির উপরে ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং পিপি তৈরি করছে 18টি কোম্পানি। এরপরে অনেক প্রতিষ্ঠান আছে যারা মুরগির খাবার তৈরি করে, তারপরে পশু খাদ্য তৈরি করছে, মানুষের খাবার তৈরি করছে এবং হ্যাচারি ফিড তৈরি করছে। এই প্রতিষ্ঠানগুলি প্রায় 140টার মতো খোলা আছে। এখানে বিরাট সংখ্যক একটা শ্রমিক এখনো কাজ করছে, এবং গার্মেন্টস এর পেমেন্ট নেওয়ার জন্য সরকারের এনলিস্টেড যারা, সরকারি যে আপনাদের যে আমাদের যে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসাব মতে 31 লক্ষ মানুষ এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে কলকারখানাগুলোতে। তাদের বেশিরভাগই এখানে অবস্থান করছে, কারণ তাদের পেমেন্ট দেওয়ার একটা সময় ছিল। এইসব কারণে মানুষের উপস্থিতি অত্যন্ত বেশি। তাদের যদি 10% বাজারে যায় বিভিন্ন সময়, তাহলে বিরাট ভিড় হয়ে যায় বাজারে। এগুলো একটা কারণ। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে গাজীপুরে এই করোনা আক্রান্ত যেন মহামারী আকারে এখন ছড়িয়ে না পড়ে, সেজন্য আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা কাপাসিয়া উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত, সেখানে অলরেডি অর্ধেক বাজার বন্ধ করে দিয়ে আমরা ভ্যানে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য দোকানগুলো আমরা চালু করছি ভ্যানে, এবং আজকে বাকি সবগুলো বন্ধ করে দেওয়ার কথা। অন্য উপজেলা নির্বাহী অফিসারগণকে আমরা বলেছি যে তারা যেন এই বিষয়টা অনুসরণ করে। আমরা মানুষকে ডোর টু ডোর সার্ভিস দিতে চাই, যারা দোকান আছে তারা ওখানে নিয়ে যাবে কাঁচামালগুলো যাদের বেশি কেনার প্রয়োজন, কিন্তু বাজারে যাতে মানুষ না আসে, বাজারে মানুষ কম আসে। গত 1 মাসে আমরা 226টি মোবাইল কোর্টের মাধ্যমে 516টি মামলা হয়েছে এবং 33,26,450 টাকা আমরা জরিমানা করেছি, এই শুধু সামাজিক দূরত্ব বজায় রাখার। এবং এটিকে আমরা আরো জোরদার করেছি, এবং এই বাজারগুলি আমাদের জন্য সবচেয়ে হেডেক। মানুষ নির্বিকার, তারা যত্রতত্র ভাবে বাজারে আসছে। এটাই আমরা এখন নিয়ন্ত্রণের জন্য আরো কঠোর হচ্ছি, যাতে বাজারগুলিতে তারা না আসতে পারে। এস এম তরিকুল ইসলাম, আপনার কাছে একটি শেষ প্রশ্ন থাকবে যে আপনি বললেন প্রায় 140টি শিল্প প্রতিষ্ঠান এরই মধ্যে খোলা রয়েছে। তো আপনি এই শিল্প কারখানাগুলোতে কি আপনি মনে করেন যে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ কাজ করছে, বা সেখানে আসলে শৃঙ্খলার কোনো অভাব আছে কিনা, এই বিষয়গুলোর দিকেও কি নজর দেওয়া প্রয়োজন আছে কিনা? এই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আমাদের সিটির মধ্যে জিএমপি এবং সিটির বাইরে আমাদের জেলা পুলিশ সহ র্যাব, সেনাবাহিনী এবং আমাদের মোবাইল কোর্টগুলো কিন্তু সেখানে অনেকবার ভিজিট করেছে, এবং বেশ কিছু শিল্প কলকারখানা কিন্তু জরিমানা করা হয়েছে তাদের এই সেফটি বিষয়ে এবং সামাজিক দূরত্বের ব্যাপারে তাদের ল্যাকিংস থাকায়। এই জন্য আমরা সকলকে সাবধান করছি, তারা যেন এই বিষয়টি মেনটেন করে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ তরিকুল ইসলাম আমাদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য। আপনাকেও ধন্যবাদ। স্যার, একদিন ছোট করে আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে
আসলে আপনি যেটা বললেন যে আসলে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের রোগীদের ক্ষেত্রে, যে কী ধরনের ওষুধ আপনারা প্রয়োগ করবেন। তো স্যার বলবো যে আসলে প্রাথমিকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে, দিনের পর দিন কিন্তু এই রোগের সংখ্যা, আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় স্যার, এই অবস্থা চলতে থাকলে আমাদের জন্য আসলে সামনে কেমন সময় অপেক্ষা করবে? আমি একটু চিকিৎসা কথাটা আপনাকে বলি। অবস্থা বুঝে ব্যবস্থা না, অ্যাকচুয়ালি আমাদের একটা ন্যাশনাল গাইডলাইন আছে, WHO সাপোর্ট একটা গাইডলাইন আমাদের ডাক্তাররা তৈরি করে ফেলেছে। আমরা সেই গাইডলাইন মতো চিকিৎসা দিচ্ছি। এতে এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিকিৎসা দেওয়া হয়। যাদের ILI হয় 81%, ওদেরকে আমরা বলছি আপনারা এই নিউট্রিশাস ফুড খাবেন, আপনারা জ্বর হলে জ্বর ওষুধ প্যারাসিটামল ব্যবহার করবেন। যাদের নিউমোনিয়া হবে তাকে আমরা ভর্তি করি। নিউমোনিয়ার যে চিকিৎসা দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেগুলো আমাদের সব মজুদ আছে, আমরা সেভাবে দিব। যদি শক হয়, যে ARDS হয়, রেসপিরেটরি ফেলিউর যে চিকিৎসা দেওয়া হয়, এটা আমরা দিতে পারবো। এখন আমাদের বলবো যে কোভিড-19-এর চিকিৎসা আছে, কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ নাই। অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা আমাদের রেকমেন্ড করেছে ন্যাশনাল গাইডলাইন, সেটা ওজেলডামেভির। এটা আপনার যখন সোয়াইন ফ্লু হয় তখন খুব ভালো কাজ করেছিল। এটা আপাতত আমরা রেকমেন্ডেড করা আছে, এটা আমরা হয়তো ব্যবহার করব। আর সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেও দেখা গেছে যে আপনার মর্টালিটি 3% হবে। আর এমনিও আপনি দেখেন এদেশে যদি নিউমোনিয়া হয় বাচ্চাদের, মর্টালিটি হলো 22%। এদের যদি ড্রাউনিং, বাচ্চারা পানিতে বনে বানাচ্ছে 9%। এবং এখানে ডায়রিয়া যদি হয় এত চিকিৎসা, তারপর 2% মারা যায়। তো সেই জন্যে আমরা যদি ঠিকমতো চিকিৎসা দিতে পারি, যা চিকিৎসা আমাদের আছে, তাতেও মর্টালিটি খুব বেশি হবে না। তা আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ নাই স্পেসিফিক। এটা হয়তো ইভেনচুয়ালি স্টাডি যেগুলো হচ্ছে ইভেনচুয়ালি পাবো আমরা। আর আমরা আনোয়ারখান মডেল আমরা কয়েকটা ড্রাগ ট্রায়াল দেব। আমাদের কনটেক্সটে কোন ড্রাগটা ইফেক্টিভ মনে হবে সেই গবেষণা আমরা সাথে সাথে চালিয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আবারও আপনার কাছে আমরা আসবো। ঠিক আছে। দর্শক, এখন আমরা কথা বলবো জার্মানিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ডাক্তার জুবাইদা রহমানের সাথে, যে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, এখন সুস্থ আছেন, এখন আবার করোনা রোগীদেরই চিকিৎসা করছেন। এছাড়া অস্ট্রেলিয়ার তাম্মি পারভেজের সাথেও আমরা কথা বলবো। ডক্টর জুবাইদা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? জি আরিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ডক্টর জুবাইদা ইসলাম, আমরা জানি যে আপনি অনেকদিন হলো জার্মানিতে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে একটি হাসপাতালে কর্মরত আছেন। আমরা জেনেছি যে আপনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। প্রথমেই বলবো যে কিভাবে আক্রান্ত হলেন, কিভাবেই বা সুস্থ হয়ে উঠলেন? জি, আমি জার্মানিতে আমার হাসপাতালে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই করোনা রোগীদেরকে চিকিৎসা দিয়ে আসছিলাম। আমার মনে হয় এই সময়ে কোনো রোগীর দ্বারা আমি সংক্রমিত হয়েছি। তারপরে কিভাবে করে আপনি নিজেই সুস্থ হয়ে উঠলেন? এটা হলো যে ঠিক মার্চ মাসের শেষের দিকে আমি নিজে জ্বর, মাথা ব্যথা এবং কাঁপুনি অনুভব করি। সে সময়ে আমি যে আমার পেশাগত অভিজ্ঞতা এবং যেহেতু আমার রোগীর কন্ট্যাক্টে আসার হিস্ট্রি ছিল, আমি ধরে নিই যে আমি হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। পরের দিন আমি আমার হাউস ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করে করোনা ভাইরাসের টেস্টটি করাই। যদিও করোনা ভাইরাসের টেস্টটি নেগেটিভ আসে, তবু আমি যেহেতু আমার হিস্ট্রি এবং অভিজ্ঞতার কারণে আমি নিজেকে পরিবারের লোকজনের কাছ থেকে একটি আলাদা রুমে আইসোলেট করে ফেলি এবং যে জ্বরের ওষুধ, তরল পদার্থ, পুষ্টিকর খাবার এসব খেয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তারপরও দেখা যায় ঠিক এক সপ্তাহ পরে আমি খুব দুর্বল হয়ে যাচ্ছিলাম। সে সময় আমি মনে করলাম যে আমাকে হাসপাতালে যে ভর্তি হতে হবে এবং আমি ঠিক 6 এপ্রিল হাসপাতালে যে ভর্তি হই। সেখানে আমার বিভিন্ন টেস্টের মাধ্যমে ভাইরাল নিউমোনিয়া, যেটা ফুসফুসের প্রদাহ ভাইরাল জনিত কারণে, সেটা ধরা পড়ে। তখনও আমার কোনো রক্তের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কোনো প্রমাণ দেখা যায়নি। তারপরে আপনি কোন ধরনের কোনো মানে ওষুধ খেয়েছিলেন কিনা এই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য?
হ্যাঁ, আমার ওখানে প্রথমে ওরা পরীক্ষা করে দেখে যে আমার অক্সিজেনের পরিমাণটা রক্তে কমে যাচ্ছিল, সেজন্য প্রথমে ওরা আমাকে অক্সিজেন দিয়েছিল এবং 12 ঘন্টা আইসিইউতে মনিটরিং করেছিল। এই সময় আমি শুধুমাত্র অক্সিজেনের কারণেই মোটামুটি স্টেবল হয়ে গেলাম। ওরা আমাকে নর্মাল ওয়ার্ডে ভর্তি নিল। এরপরে সিমটোমেটিক সাপোর্টিভ এবং কিছু ফিজিওথেরাপি এগুলো করছিল, এবং পরের দিন ওই হাসপাতালে একটি ট্রায়াল তখন অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির নিয়ে হচ্ছিল, এবং ওরা আমার সাথে আলোচনা করে সেই ট্রায়ালে আমাকে অন্তর্ভুক্ত করে এবং আমি সেই অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভিরটা পাই এবং 10 দিন পরে সুস্থ হয়ে বাসায় ফিরে আসি। আপনার কাছে আরও একটি প্রশ্ন থাকবে, তা হলো যে এখন পর্যন্ত বাংলাদেশিদের জার্মানিতে আক্রান্তের সংখ্যা কত, বা ওখানেই বাংলাদেশিরা কিভাবে ট্রিটমেন্ট নিচ্ছে, এবং জার্মানি আমরা জেনেছি যে সীমিত আকারে হলেও সব কিছু স্কুল কলেজ এবং শপিং মলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই সার্বিক অবস্থা নিয়ে যদি আমাদের কিছু বলতেন। আমার জানা মতে জার্মানিতে যে বাংলাদেশিরা অসুস্থ হয়েছেন তাদের সংখ্যা 18 জন, এবং তাদের মধ্যে 10 জন অলরেডি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে এসেছেন, যেখানে একজন আইসিইউতে ইন্টিউবেট করা ছিল এবং 2 সপ্তাহ পরে উনি সুস্থ হয়েছিলেন। এছাড়া বর্তমানে আরো 4 জন হাসপাতালে চিকিৎসারত আছেন, এবং একজন আইসিইউতে আছেন, আর 3 জনের কোনো হাসপাতালে যে চিকিৎসার দরকার হয়নি, তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। জার্মানিতে প্রথম কেসটি দেখা যায় যে জানুয়ারির শেষের দিকে আসে, তখন থেকেই তারা কিছু নীতিমালা তৈরি করার চেষ্টা করে, এবং দেখা যায় যে তারা আস্তে আস্তে যারা রিস্কি এই অসুখের জন্য তাদেরকে আলাদা করা এবং সচেতনতামূলক বিভিন্ন মেসেজ দেওয়া যে কি কি করতে হবে। এভাবে ফেব্রুয়ারি মাসটা যাওয়ার পরে মার্চ মাসের দিকে যখন দেখে যে এটা কমিউনিটি লেভেলে ছড়িয়ে পড়ছে, তখন তারা প্রথমে স্কুলগুলো বন্ধ করে দেয়, তারপরে কিন্ডারগার্টেন গুলো বন্ধ করে দেয়, এবং আমরা যারা হোম অফিস করা সম্ভব তাদেরকে বাসায় থেকে কাজ করতে বলা হয়, এবং যারা অফিসে কাজ করছেন তারা সেখানেও আমরা সামাজিক দূরত্বটা বজায় রেখে মোটামুটি 1.5 থেকে 2 মিটার দূরত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করি। বিভিন্ন মিটিং গুলোকেও বন্ধ করে দেওয়া হয় কর্মক্ষেত্রে, আর শুধুমাত্র লোকজনদেরকে বলা হয় তারা শুধুমাত্র জরুরি প্রয়োজন যদি ডাক্তারের কাছে যেতে হয় অথবা দৈনন্দিন যে জিনিসগুলো কিনতে যেতে হয় সেক্ষেত্রে, অথবা যাকে অফিস করতে হচ্ছে তার কাছে একটি পরিচয়পত্র দেওয়া থাকে যে তার অফিসে যাওয়া দরকার, এই উপদেশগুলো দেওয়া হয়, এবং তারা এই সব কারণ ছাড়া বাসা থেকে যেন বের না হয় সেটা বলা হয়। এক্ষেত্রে পুলিশ, ফায়ার ব্রিগেড তারাও মোটামুটি কিছুটা কন্ট্রোলে করেছে, জরিমানার ব্যবস্থা করা হয়েছিল এবং আরো মাইকিং করে সবাইকে সচেতন করা হয়েছিল। ডাক্তার জুবাইদা, আপনি আমাদের সাথে থাকবেন। এখন আমরা অস্ট্রেলিয়া যাব তাম্মি পারভেজের কাছে। তাম্মি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে অস্ট্রেলিয়ার সিডনিতে কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা, পাশাপাশি অস্ট্রেলিয়ার সার্বিক অবস্থা কি, এবং আমরা জানি যে অস্ট্রেলিয়াও সীমিত আকারে সব কিছু খুলে দেওয়ার ব্যবস্থা চলছে, অনেকেই বাসা থেকেই কাজ করছেন। আপনি যদি সবগুলো বিষয় বলতেন। আরেকটি বিষয় জানতে চাইব যে ওখানকার আমরা জানি যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয়, পহেলা বৈশাখ থেকে শুরু করে সব কিছু, সেগুলোরও কোনো আয়োজন এখন আছে কিনা? ধন্যবাদ আরিফ, আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আমি বলবো আমাদের পুরো বিশ্ব আজ কোভিড-19 এর এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং আমাদের পুরো অস্ট্রেলিয়ায় 6,647 জন এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে বাংলাদেশি অরিজিন অস্ট্রেলিয়ান এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এবং আজকে সকালে আমি বাংলাদেশ হাই কমিশনে ফোন করেছিলাম এবং সেখান থেকে আমি কনফার্ম হয়েছি যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এই করোনা ভাইরাসে অস্ট্রেলিয়া আক্রান্ত হয়নি। এবং অস্ট্রেলিয়ার যদি সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট এখন পর্যন্ত পুরোপুরি লকডাউন করেনি অস্ট্রেলিয়ায়। এখন আমরা কিছু অফিস, তারপর ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে। যেমন একটি উদাহরণ দিই, আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কাজ করছি, এবং আমার কাজ যেহেতু অ্যাকাউন্টস নিয়ে, আমি
অনলাইনে আমার কাজটি করতে পারছি। সো তো যারা যেসব এমপ্লয়ি বাসায় থেকে অফিস করতে পারছে সেসব অফিসগুলো এভাবেই কাজ করছে, বাসায় থেকে অফিসের কাজগুলো করছে। সো অফিসগুলো এভাবে খোলা রাখছে এবং শপিং সেন্টার, তারপর হসপিটাল, কেমিস্ট শপগুলো, কিছু গ্রোসারি শপ, সুপারমার্কেট সবকিছুই খোলা আছে আমাদের মানুষদের সেবা দেওয়ার জন্য। কিন্তু এটি সামাজিক ডিস্টেন্স বজায় রেখে আমাদের গভর্নমেন্ট সবসময় বলছে যে সামাজিক দূরত্বটা আপনারা বজায় রাখেন বাইরে যারা কাজ করছে। তো বাইরে যারা কাজ করছে তারা এভাবেই সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজগুলো করে যাচ্ছে। এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্ট্রিক্টলি আমাদের বলেছে যাতে আমরা বাইরে গ্যাদারিং না করি, বাসায় থাকি, বাসায় বা বাইরে কোথাও যেন আমরা গ্যাদারিংটা না করি, লোকজনে যাওয়া আসাটা যাতে না হয়, আমরা যাতে দূরত্ব বজায় রাখি। এবং এখানে যে আপনি ইভেন্টস এর কথা বললেন যে এখন এপ্রিল মাস, আমাদের বাঙালি কমিউনিটিতে এপ্রিল মাসে বৈশাখ আমরা পালন করি খুব জাঁকজমক ভাবে প্রতি বছর। এবছরও আমাদের 4টা বড় বড় মেলা হবার কথা ছিল, যে মেলার আসলে প্রতি বছর আমরা ওয়েট করে থাকি এটা পালন করার জন্য। সেই মেলাগুলো এই কোভিড-19 এর কারণে ক্যান্সেল করা হয়েছে সরকারিভাবেই, তারা বলেছে এই কারণেই ক্যান্সেল করা হয়েছে। এবং শুধু মেলা নয়, বাঙালি কমিটির বাইরে যত বড় বড় ইভেন্টস গুলো হয় সেগুলো ক্যান্সেল করা হয়েছে। যেমন সামনে রোজা আসছে, ঈদের কারণে অনেকগুলো ইভেন্টস ছিল। আমরা বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, লেবানিজ কমিউনিটি প্রতি বছর ঈদের জন্য মেলা আয়োজন করে থাকি। তো এই মেলাগুলোতে শপিং করার জন্য, ঈদের শপিং করার জন্য। কিন্তু এই মেলাগুলো এখন সরকারিভাবে এগুলো আমাদের বলা হয়েছে, আমি নিজেও একজন মেলার অর্গানাইজার, তো আমাদেরকে বলা হয়েছে যাতে আমরা এই সামাজিক ডিস্টেন্সটা বজায় রাখার উদ্দেশ্যে এই মেলাগুলো ক্যান্সেল করি। এবং এই ইভেন্টগুলো সবগুলো ক্যান্সেল করা হয়েছে এই করোনা ভাইরাসের কারণে। অস্ট্রেলিয়ার তানভীর পারভেজ এবং জার্মানির ডক্টর জুবাইদা রহমান আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার, শুনলেন অস্ট্রেলিয়াতেও আপনি একটি অভিজ্ঞতার কথা শুনলেন যে ওখানে সীমিত আকারে সব কিছু শুরু হয়েছে। জার্মানিতেও আমরা শুনলাম যে করোনা চিকিৎসা নিয়েও একজন ডাক্তার সুস্থ হয়ে ওঠার গল্প আমরা শুনলাম। স্যার, আপনার কাছে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো যে করোনার চিকিৎসায় যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে এটা কিন্তু WHO এখনও অনুমোদন দেয়নি, যে বিষয়গুলো বললেন। আসলে এই রোগের স্যার কোনো ভ্যাকসিন আবিষ্কারের কোনো সামনের দিনে আমরা কি কোনো কিছু দেখতে পাবো কিনা? আপনি একটা অত্যন্ত জরুরি প্রশ্ন করেছেন, কারণ এই ধরনের বিশ্ব মহামারী হাতে যে একটা ভ্যাকসিন থাকে এগুলো কন্ট্রোল খুব সহজ, খুব সুবিধা। আপনি দেখেন যে কোভিড-19 রোগ যে জীবাণু দিয়ে হলো সেটা ওখানে চাইনিজ সায়েন্টিস্টরা বা ডাক্তাররা খুব সহজে এটাকে সিঙ্গল আউট করে ফেলেছে, এটা ধরে ফেলেছে। ধরার পরে ওরা জেনোম সিকোয়েন্সিংটা করে ফেলেছে। জেনোম সিকোয়েন্সিং করে এটা নিজের মধ্যে সংরক্ষিত রাখে নাই, এটা আপনার জেন ব্যাংকে পাবলিশ করে ফেলেছে, যার জন্য পৃথিবীর সমস্ত মানুষ জেনে গেছে যে নোভেল করোনা ভাইরাসের আপনার জেনোমটা কী বা জেনোম সিকোয়েন্সিংটা কী। জেনোম যদি জানা যায় তাহলে টিকা আবিষ্কার সহজতর হয়। আমি টিকা বানাবো কিল ভাইরাস দিয়ে অথবা অ্যাটেনুয়েটেড ভাইরাস দিয়ে, এটার জেনোমের সঙ্গে যদি আমার টিকার জেনোম না মিলে তাহলে এই টিকা কাজ করবে না। তাহলে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকদের জন্য এই টিকা আবিষ্কারের রাস্তাটা উন্মুক্ত হয়ে গেছে। এখন বর্তমানে 70 টিকা নিয়ে কাজ হচ্ছে এবং টিকা একটা তৈরি করতে সময় সাপেক্ষ, সময় লাগে। প্রথম ওই জেনোম ফলো করে যে টিকাটা তৈরি হবে এটার ইমিউনোজেনিটি ট্রায়াল সাধারণত অ্যানিমেলের উপর করা হয়, ইঁদুর কিংবা গিনিপিগের উপর করা হয়, 5 থেকে 6 মাস লাগে। এটা যদি ইমিউনোজেনিসিটি প্রুভড হয় তখন এটা আপনার এই এফিকাসি ট্রায়াল করা হয়, সেফটি ট্রায়াল করা হয়। সেফটি ট্রায়ালের জন্য কিছু ভলান্টিয়ার নেওয়া হয়, কয়েকশো ভলান্টিয়ারের উপর এটা প্রয়োগ করে দেখা হয় এটার সেফটি মার্জিন কীরকম। এটাও যদি প্রমাণিত হয় তখন রোগীদের উপরে এফিকাসি ট্রায়াল করা হয়। এই এফিকাসি ট্রায়ালকে বলা হয় ফেজ 3 ট্রায়াল। এই ফেজ 3 ট্রায়ালে যদি এটা প্রমাণিত হয় যে এটা কোয়াইট ইমিউনোজেনিক, কোয়াইট এফিকেশিয়াস, কোয়াইট সেফ, তখন এই ভ্যাকসিনটা মার্কেটে আসে।
মিনিমাম এটা প্রায় 1.5 বছর সময় লাগে একটা ভ্যাকসিন আসতে। আমি বলবো আমরা ভাগ্যবান যে আমরা খুব শিগগিরই একটা ভ্যাকসিন, ভালো ভ্যাকসিন পেতে যাচ্ছি। তো এত শর্টেজ সময় একটা ভালো ভ্যাকসিন কোন সময় তৈরি হয় না। কিভাবে আমরা এটা বলতে পারি যে খুব শর্ট সময়ের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব? আমরা ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে আমরা একটা সুসংবাদ পাবো যে একটা ভ্যাকসিন তৈরি হবে। তো এই ভ্যাকসিনটা এখন যে প্যান্ডেমিসিটি চলছে এটাতে খুব একটা কার্যকরী হবে না। ভবিষ্যতে যখনই আমাদের আবার নোভেল করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকবে তখন তার আগের থেকে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হয়, কারণ তার যেটা ইমিউন অ্যান্টিবডি যেটা তৈরি হয় এটা খুব শর্ট লিভ, বেশি দিন থাকে না, 1 বছর বেশি থাকে না। সেই জন্যে প্রত্যেক বছরে নতুন নতুন ভ্যাকসিনের দরকার হয়, ইনফ্লুয়েঞ্জা বিশেষ করে যদি কন্ট্রোল করতে হয়। স্যার, আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রথমে যে হারে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা আমরা দেখেছি যে প্রথম দিকে একটু আস্তে আস্তে বাড়লো, এখন কিন্তু দ্রুত বাড়ছে। তো স্যার, আপনার কাছে কি মনে হয়, সরকার তো পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে, লকডাউন করছে, সামাজিক সচেতন হওয়ার জন্য বারবার বিভিন্ন বাহিনীর মাধ্যমে, আমরা গণমাধ্যম কর্মীরাও বলছি, তারপরেও কি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ আপনি কি মনে করেন? এটা যে হয় প্রথম থেকে বলতে হয় যে ধরেন ডিসেম্বরে আমাদের কোভিড-19 প্রথম রিপোর্টেড হয়, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 8 তারিখে আমরা প্রথম কোভিড-19 আমাদের দেশে আমরা এটা শনাক্ত করতে পারি এবং মার্চের 11 তারিখ এটা প্যান্ডেমিক বলে WHO ডিক্লেয়ার করে। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস আমরা সময় পেয়েছিলাম। তখন কিন্তু আমরা খুব জোরে সোরে কাজ শুরু করে নাই এবং WHO বলছে টেস্টটা প্রথম করা দরকার ছিল। টেস্ট করলে আমার কোয়ারেন্টাইনটা ইজিয়ার হয়ে যেত। আমি টেস্ট করে যখন বলতাম আপনি পজিটিভ, আপনাকে সেলফ আইসোলেশন অথবা ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখন আমরা সেটা কিছুই করলাম না, যার জন্য আমরা তাদেরকে শক্তভাবে বলতে পারি নাই, আমাদের কোয়ারেন্টাইন খুব সাকসেসফুল হয় নাই। যার জন্যে বাইরের থেকে যারা আসছিল তাদেরকেও আমরা এয়ারপোর্টে যেভাবে তাদের স্ক্রিন আউট করেছিলাম সেখান থেকে আমরা ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনটা খুব ভালো মতন করতে পারি নাই। তারপরে আমরা যে স্কুল কলেজে ছুটি দিলাম, ছুটির আগে তাদের বলা ছিল আপনার ছুটি ভোগ করার জন্য না, আপনার বরিশাল, সিলেট যাওয়ার জন্য না, আপনার ঘরে থাকবেন, সেটা আমরা বলি নাই। এর আগে আমরা ট্রান্সপোর্ট বন্ধ করে নেই, ওরা সবাই বিভিন্ন দেশে চলে গেছে এবং যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। যার জন্যে এখন আমাদেরটা যেভাবে আমরা দেখতেছি, তার যে কোনো যে একটা এপিডেমিক হয় বা প্যান্ডেমিক হয়, প্রথমে আপনার এটা স্টেপিং আপ হয়, তার একটা পিকে উঠে যায়, পিকে ওঠার পরে একটা প্লেটো হয়, প্লেটোর পরে আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকে। কিন্তু আমাদের এখনও পিক চলতেছে, কখন প্লেটো আসবে, কখন ডিক্লাইন হবে আমরা এখনও বলতে পারি না। সেই জন্য এই বিভিন্ন কারণে আমাদের আসলে এখনও আমরা দেখছি যে ডে বাই ডে আমাদের ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ কোভিড-19 কেসেস বেড়েই যাচ্ছে। স্যার, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে করোনা আক্রান্ত ব্যক্তিদের একবার হওয়ার পর দ্বিতীয়বার আবারও আক্রান্ত হচ্ছে, এটা কারণ কি মনে করেন আপনি? হ্যাঁ, এটা আসলে খুবই আনএক্সপেক্টেড। আমরা জানি যে ভাইরাল ডিজিজ একবার যে একটা মেজিলস হয় আর তার মেজিলস হওয়ার সম্ভাবনা থাকে না, একটা জল বসন্ত যে আবার হওয়ার সম্ভাবনা থাকে না, সেটাও কোভিড-19 একটা ভাইরাল ডিজিজ, একবার রোগ হয়ে গেলে আবার না হওয়ারই কথা। তারপর দেখা যাচ্ছে কারো করে আবার কোভিড পজিটিভ হয়ে যাচ্ছে। এটার দুইটা এক্সপ্লেনেশন আমরা এখন দিতে পারি। একটা হলো যে পরীক্ষা করে তাকে নেগেটিভ বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, এটা খুব ভালো মতন হয় নাই, স্যাম্পল ভালো মতন কালেকশন করা হয় নাই, এটা ফলস নেগেটিভ ছিল, আসলে নেগেটিভ তখন হয় নাই। যার জন্য পরবর্তীতে যখন আবার ভালোভাবে করা হলো দেখা যায় এটা আবার কোভিড পজিটিভ হচ্ছে, এই একটা কারণ হয়। আর একটা কারণ হলো যখন ভাইরাস বডিতে ঢুকে তখন বডিতে নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়। এই নিউট্রাল অ্যান্টিবডি তৈরি হলে ফার্দার ইনফেকশনকে প্রিভেন্ট করে। কিন্তু কারো কারো দেখা যায় যাদের অ্যাকচুয়ালি বডি রেজিস্ট্যান্স অথবা ইমিউনিটি শরীরে কম, তাদের যে অ্যান্টিবডি তৈরি হয় এটা টাইটার কম, সেক্ষেত্রে যে অ্যান্টিবডি লেভেল তৈরি হয় এটা কিন্তু ফার্দার ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারে না। যার জন্য ইনফেকশন হয়ে গেল, ভালো হয়ে গেলো, অ্যান্টিবডি টাইটার কম, তখন আবার যখন ইনফেকশন হয় আবার তো ইনফেকশন হয়ে যায়। এই দুইটা কারণেই দেখা যাচ্ছে যে আবার রিইনফেকশন একটা মনে হচ্ছে।
তো যখনই আপনার ইনফেকশনই হোক বা আপনার করোনা পজিটিভ হোক, ট্রিটমেন্ট কিন্তু সেম, সে আগেই হোক বা পরেই হোক, সেম পদ্ধতিতে চিকিৎসা দিতে হবে। যদি আইএলআই হয়ে ঘরে থাকবে, যদি তার সিভিয়ার হয় হাসপাতালে আসবে, যদি তার ক্রিটিক্যাল হয় এআরডিএস কিংবা সেপটিক শক এরকম যদি হয়, তাকেও আবার হাসপাতালে আসতে হবে, চিকিৎসা নিতে হবে। স্যার আপনার কাছে মানে একটা বিষয় আসবো যে বলবো যে আমাদের দেশের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা অনেকে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং এই সংখ্যাটা কিন্তু পাশের দেশের তুলনায় অনেকাংশে বেশি। তো স্যার আপনার কাছে কি মনে হয় যে কেন মানে আমাদের চিকিৎসকরা কি নিজেদের সুরক্ষা ব্যবস্থা না গ্রহণ করে কি চিকিৎসা দেওয়ার কারণে, নাকি কেউ আড়াল করছে চিকিৎসা দেওয়ার সময়? দেখা যাচ্ছে অন্য কোনো বিভাগের চিকিৎসা নিতে গিয়ে আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে কয়েকটি হাসপাতালেও ঘটনা আমরা জেনেছি। তা আপনার কাছে স্যার সার্বিকভাবে কি মনে হয় যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের এভাবে আক্রান্ত তারা কেন হচ্ছে? এটা কয়েকটা অ্যাসপেক্ট বলা যায়। প্রিভেনশন মানে হলো হ্যান্ড হাইজিন, ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং এবং গ্লাভস পরা। এটা ঠিকমতো যদি না করে এটা হওয়ার সম্ভাবনা থাকে। রেসপিরেটরি হাইজিন বা রেসপিরেটরি যেটা আমার মাস্ক পরতে হবে এবং কাশি স্নিজিং দিতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, সেলফ আইসোলেশন থাকতে হবে। এর মধ্যে একটু যদি ব্রেক হয়ে যায় তাহলে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডাক্তারদের ব্যাপারে এটা খুব বেশি হচ্ছে এই জন্যে, প্রথম কারণ হলো রোগীরা তাদের অবস্থান, তাদের রোগ, তাদের এলাকা কোন জায়গায় সবসময় এটা গোপন করে আসছে। নারায়ণগঞ্জ থেকে যে রোগী আসে কখনো বলে না সে নারায়ণগঞ্জ থেকে আসছে, ডাক্তার তো তাকে চিকিৎসা দিতে বাধ্য হয়, এতে করে আর আক্রান্ত হচ্ছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে পিপিএ যেখানে দেওয়া হচ্ছে এটা ইনকমপ্লিট পিপিএ দেওয়া হচ্ছে, তাদেরকে কমপ্লিট পিপিএ পড়তে হবে। অনেকে দেখা যাচ্ছে পিপিএ কীভাবে পড়তে হয় আমরা বলি ডোনিং ডফিং, এই ব্যাপারে খুব ভালো ট্রেনিং নেয় অনেকের, যার জন্য পিপিএর থেকে অনেকে আক্রান্ত হচ্ছে। এই সমস্ত বিভিন্ন কারণে ডাক্তারদের আক্রান্তের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। স্যার একদম একটি শেষ প্রশ্ন করে আমাদের অনুষ্ঠানটি শেষ করব। ছোট করে স্যার আমাদের একটু বলবেন যে চিকিৎসকদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? চিকিৎসকদের পরামর্শ, আমি প্রথমেই আমার সমস্ত চিকিৎসক যারা আছে বা হেলথ কর্মী যারা আছে, আমরা বলি হেলথ কেয়ার প্রোভাইডার, ডাক্তার থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত হেলথ কর্মী প্রোভাইডার যারা আছে তাদেরকে আমি প্রথমে স্যালুট করি যে এইরকম বিশ্ব মহামারীতে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি তাদেরকে বলি যে আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না, কারণ হলো আতঙ্ক ডাচ একটা প্রবাদ আছে, বলে যারা আতঙ্কগ্রস্ত হয় তার আতঙ্ক হলো মানুষের সবচেয়ে নিকৃষ্ট পরামর্শদাতা, নিকৃষ্ট ডিসিশন মেকার। আপনি ডিসিশন নিতে পারবেন না যদি আতঙ্কগ্রস্ত হন। সে ডাক্তারদের আমি বলবো যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা করোনা ভাইরাস যেটা আসছে, এই ভাইরাস কিছুদিন 30 থেকে 40 বছর পরে পরেই আসে। 1918 সনে আসছিল, তখন আপনার 2 থেকে 5 কোটি লোক মারা গেছিলো, এটাকে বলে স্প্যানিশ ফ্লু। সেই স্প্যানিশ ফ্লুতেও আমার ডাক্তারে চিকিৎসা করেছে, সেই রোগকে স্প্যানিশ ফ্লুকে পরাজিত করেছে। সেই ইনফ্লুয়েঞ্জা আসছিল 1958 সালে, এটাকে বলা হয় এশিয়ান ফ্লু। তখন প্রায় 2 লক্ষ লোক মারা গেছিল, 20 লক্ষ লোক মারা গেছিলো, তখন ডাক্তারে চিকিৎসা করেছে। সেই ফ্লু এসেছিল 1967 সালে, এটাকে বলে হংকং ফ্লু, তখন আমি ডাক্তারি চিকিৎসা করেছে, তাকে পরাজিত করেছে। এবং সেই ফ্লু এসেছিল 2003-এ সার্স হিসাবে, এসেছিল 2009-এ আপনার সোয়াইন ফ্লু হিসাবে, তখন ডাক্তারের চিকিৎসা করেছে এবং সেই রোগ পরাভূত হয়েছে। এখন এসছে এটা কোভিড-19 হিসাবে। আমরা আশা করি আমরা জিতবো, আমরা জয়ী হব, এই যুদ্ধে আমরা জয়ী হব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, পুরো পৃথিবী এক অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে, আমরাও করছি। তাই মনে রাখবেন, হাত পরিষ্কার না করে মুখ, নাক এবং চোখে কোনোভাবেই স্পর্শ করবেন না। এর জন্য বারবার হাত ধোয়ার অভ্যাস করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। নিজে সচেতন হওয়াটাই এখন সবচেয়ে জরুরি। সঠিক পদক্ষেপেই করোনার মহামারী থেকে রক্ষা করতে পারে আপনাকে এবং এই দেশকে। করোনা ভাইরাস সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক কোভিড-19 করোনায় করণীয়, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন covid19@ntvbt.com এই অ্যাড্রেসে।
আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।